একটু ঠান্ডা পড়তে শুরু হলেই আমাদের সকলের সাথে সূর্যি মামারও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। দেখুন, সকাল 6:30টার সময় বাইরেটা দেখলে মনে হবে সবে বুঝি 5টা বাজে। কিন্তু আমার আর এদিকে দেরি করার জো নেই, কারণ হাজবেন্ডের অফিস লাঞ্চ বানাতে হবে। তো সেদিন ছিল একাদশী। আর কয়েকদিন আগেই যেহেতু আমার শাশুড়ি মা গত হয়েছেন, তাই এখন তো একাদশীটা পালন করতেই হয়। তো একাদশী স্পেশাল একটা অফিস লাঞ্চ রেডি করছিলাম, কারণ সেদিন ওনার অফিসও ছিল। তো বানাচ্ছিলাম সাবুর পরোটা আর তার সাথে আলু মরিচ ফ্রাই। তো সবার প্রথমে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে। আর দুটো ফ্রাইং প্যান গ্যাসে বসিয়েছি, একটাতে 250 গ্রাম সাবু নিয়েছি, বড় দানার সাবু। সাবুটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর আরেকদিকে রয়েছে পিনাট বা চিনেবাদাম, এটা হাফ কাপ মতো নিয়েছি। এটাকেও শুকনো খোলায় ভেজে নিতে হবে। সাবুটা ফ্রাই করতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তবে চিনেবাদাম ফ্রাই করতে সময়টা একটু বেশি লাগবে, 7 থেকে 8 মিনিট মতো লাগে। তো সাবুটা 4-5 মিনিট মতো ড্রাই রোস্ট করে নামিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর চিনেবাদামটা ভালো মতো ড্রাই রোস্ট করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে এটার খোসা ছাড়িয়ে রাখতে হবে। ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেলে চিনেবাদামগুলো একেবারে সুন্দর মুচমুচে হয়ে যাবে, আর খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে, ঠিক এইরকম। এদিকে সাবুটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুটা গ্রাইন্ড করে নেব বা গুঁড়ো করে নেব। সাবুটা গুঁড়ো করার পর এটাকে একবার চেলে নিচ্ছি আমি, যাতে এটার একদম ফাইন একটা পাউডার পাওয়া যায়। সাবুর পরোটা বানানোর জন্য সাবুর গুঁড়োটা একটু দানা দানা থাকলেও চলবে, কিন্তু সাবুর পরোটা বেলার জন্য যে সাবুটা প্রয়োজন, মানে যে সাবুর গুঁড়োটা প্রয়োজন, সেটা একটু মিহি হলে ভালো হয়। সেই কারণে প্রথমে আমি একটু সাবুটা চেলে নিলাম। তারপর যে এক্সট্রা সাবুটা রয়েছে ছাঁকনিতে, ওটা আবারও মিক্সার জারে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2 থেকে 3 মুঠো মতো খোসা ছাড়ানো চিনেবাদাম দিয়ে ওটাকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে মিহি গুঁড়োটা রয়েছে সাবুর, সেখান থেকে কিছুটা পরিমাণে সাবুর গুঁড়ো আমি তুলে রাখছি সাবুর পরোটা বেলার জন্য। এরপর এর মধ্যে ওই একসাথে যে গুঁড়ো করে রেখেছিলাম সাবু এবং চিনেবাদামটা, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। চিনেবাদাম বাটার সময় তো একটু অয়েল রিলিজ হয়, তো সেটাই সাবুর সাথে মিশে কিছু জায়গায় এরকম দলা পাকানো মতন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ, এখানে সৈন্দক লবণ ব্যবহার করেছি আমি। সাথে দিলাম মিহি করে কুচনো ধনেপাতা 1 মুঠো মতো এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ওদিকে দেখলাম ততক্ষণে মেয়ে এবং হাজবেন্ড ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি যেহেতু রান্নাঘরে ছিলামই, তাই এখান থেকে 3টে চামচ নিয়ে 3 জনের জন্য চ্যবনপ্রাশ বের করে নিলাম। এখন আমাদের প্রত্যেক দিনের রুটিনে সকালবেলা খালি পেটে এই বাড়িতে বানানো চ্যবনপ্রাশ খাওয়াটা একেবারে মাস্ট। আর 3 জনের ঘুরিয়ে ফিরিয়ে রুটিন থাকে যে এক একজন এক এক দিন সবার জন্য চ্যবনপ্রাশ সার্ভ করবে। না হলে আমি রোজ মনে করে খেলেও ওদের দুজনের মধ্যে কেউ একজন ভুলে যাবেই এটা খেতে। তাই প্রত্যেকদিন যাতে সবার এটা খাওয়া হয়, তাই এই টাস্কটা বানিয়ে দেওয়া। আপনারাও কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে। যাই হোক, আবার ফেরত আসি সাবুর পরোটার রেসিপিতে। তো এবার সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো খোসা ছাড়িয়ে দুটো এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে দুটো বড় সাইজের আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে মনের সুখে 4-5টা সিটি লাগিয়ে দিয়েছি। আর ভুলেই গেছিলাম যে আলুগুলো চন্দ্রমুখী আলু ছিল, তাই একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে। অন্যদিন হলে প্রবলেম হতো, তবে আজকে যেহেতু আলুর মরিচ ফ্রাই হবে আর তার সাথে আলুটা এভাবে মেখে সাবুর পরোটা হবে, সেই কারণে অসুবিধা খুব একটা হয়নি। আলুগুলো একেবারে গরম অবস্থায় রয়েছে দেখে বুঝতেই পারছেন ধোঁয়া উঠছে। তো একটা চামচ দিয়ে প্রথমে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এটা মাখার জন্য কিন্তু বেশ খানিকটা জলও প্রয়োজন হবে। তো জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে এই ডোটা তৈরি করব। যেহেতু সাবু অনেকটা জল অ্যাবজর্ব করে, তাই শুধু আলু দিয়ে কিন্তু সাবুটা মাখানো যাবে না। তাই প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে একটা ডো তৈরি করতে হবে। আর ডোটা রেগুলার রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম সফট করে আটা মাখি, সেরকম ভাবেই মেখে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটা সফট হবে, ততক্ষণ অল্প অল্প করে জল মেশাতে থাকবেন এবং এটাকে মাখতে থাকবেন। আর অবশ্যই গরম জল দিয়েই মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর সফট হবে এবং এটা দিয়ে যে পরোটা তৈরি হবে সেগুলোও খুব সুন্দর সফট হবে। দেখুন, আমার এখানে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবং একদম সুন্দর সফট স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, ততক্ষণে আলুর মরিচ ফ্রাইটা তৈরি করে নেব। তো আলুটা তো তার আগে কাটতে হবে। সেদ্ধ আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই কাটার সময় একটু ভেঙেও যাচ্ছিল এটা, তবে খুব একটা অসুবিধা হবে না।
তো 5টা আলুর মধ্যে বাকি যে 3টে আলু রয়েছে সেই 3টে আলু দিয়েই আমি এখানে আলুর মরিচ ফ্রাইটা তৈরি করব। আপনারা যারা বাড়িতে একাদশীর ব্রত পালন করেন তারা কিন্তু এইভাবে সাবুর পরোটা এবং আলুর মরিচ ফ্রাই বানিয়ে খেতে পারেন। দারুণ টেস্টি হয়, আর বানানোটাও যে কতটা ইজি সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এবার আলুর মরিচ ফ্রাই বানানোর জন্য যেহেতু একাদশী, তাই এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো, যেহেতু আলুটা একটু বেশি সেদ্ধ হয়েছে, তাই হাই ফ্লেমে রাখলে আলুটা সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। আর নাড়াচাড়া করার জন্য আমি এখানে খুন্তি বা স্প্যাচুলা ব্যবহার করছি না, এভাবে টস করে মেশাচ্ছি, তাহলে আলুগুলো আর বেশি ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আর এর মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে সন্দেক লবণ ব্যবহার করেছি যেহেতু একাদশী। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা থেতো করে নেওয়া গোলমরিচ। হামানদিস্তাতে আমি ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে এখানে ব্যবহার করেছি। তো আবারও আলুটাকে এভাবে ভালো করে টস করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুন এবং গোলমরিচ গুঁড়োটা ভালো মতো সমস্ত আলুর সাথে মিশে যায়। আর হাই ফ্লেমে ভাজার জন্য আস্তে আস্তে দেখুন আলুর উপরে কিন্তু সুন্দর একটা ক্রাস্ট এসেছে। সিজন চেঞ্জের সময় অনেক সময় মুখে রুচি থাকে না জ্বর সর্দি কাশির জন্য, তখন কিন্তু এভাবে আলুর মরিচ ফ্রাই বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে আর মুখে রুচিও ফেরায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এর মধ্যে খানিকটা আধ ভাঙা করা চিনেবাদাম দিয়ে দিলাম, যদিও এটা সম্পূর্ণ অপশনাল। আচ্ছা, এতক্ষণে আমাদের সাবুর পরোটার ডোটাও রেডি হয়ে গেছে। তো এবার হালকা হাতে এটাকে একবার মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। রেগুলার রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচি কাটছি, কারণ এটা বেলে নিয়ে কেটে নেব আমি। আর প্রথমে যে ওই মিহি সাবুর গুঁড়োটা কিছুটা তুলে রেখেছিলাম সেটাই ব্যবহার করছি লেচিগুলো বেলার জন্য। বেলার সময় দেখবেন লেচিটা সাইড থেকে কিন্তু একটু করে ফেটে যাবে, তবে খুব একটা অসুবিধা নেই, কারণ ওই যে বললাম গোল করে কেটে নেব, তখন এটা ঠিক হয়ে যাবে, একদম সুন্দর গোল গোল পরোটাই তৈরি হবে। আর এগুলো বেলার জন্য কিন্তু খুব একটা শুকনো সাবুর গুঁড়ো প্রয়োজন হবে না, একদম অল্প অল্প করে দিলেই দেখবেন খুব সুন্দর করে বেলে নেওয়া যাচ্ছে। যেখানে দেখবেন ডোটা একটু স্টিকি স্টিকি মনে হচ্ছে শুধু সেখানেই সাবুর গুঁড়োটা দিয়ে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে এটা। তো লেচিটা এভাবে বড় করে বেলে নেওয়ার পর একটা বড় টিফিন বক্স নিয়েছি, মানে টিফিন বক্সের বাটিটা নিয়েছি এবং সেটাকে এভাবে বসিয়ে গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গোল একটা রুটি বা পরোটা তৈরি হয়ে গেল। এবার এটাকে ভেজে নিতে হবে। তো একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো এই গরম ফ্রাইং প্যানটার মধ্যে এই রুটিটাকে বা পরোটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে স্টিলের ফ্রাইং প্যান ব্যবহার করছি পরোটাটা ভাজার জন্য, তাই আমার উচিত ছিল প্রথমে 2-1 ফোঁটা ঘি দিয়ে তার উপরে রুটিটা দেওয়া, তা না হলে কিন্তু এটা অনেক সময় স্টিক করতে পারে একটু। তো যতক্ষণে ওই সাবুর পরোটার এক পিঠ ভালো মতো সেঁকা হচ্ছে ততক্ষণে আমি আরো একটা লেচি এখানে বেলে রেডি করে নিয়েছি। আর দেখুন এটা একটা সাইড ভাজা হওয়ার পর এটাকে যখন উল্টাচ্ছিলাম সামান্য একটু স্টিক করেছিল, কিন্তু তো এর মধ্যে যদি কয়েক ফোঁটা ঘি দিয়ে তারপর পরোটাটা দেওয়া হতো তাহলে কিন্তু এটার একটুও স্টিক করতো না, সে যে বাসনেই আপনি ভাজুন না কেন। তো এবার নর্মাল রুটি পরোটার মতো এটাকে ভেজে নিলেই হবে, মানে প্রথমে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে পরোটাটা দুপিঠ থেকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রথম পরোটা রেডি হয়ে গেছে। তো পরের পরোটাটা দেওয়ার আগে আমি কয়েক ফোঁটা ঘি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাইং প্যানটার ওপরে। এরপর বেলে রাখা সেকেন্ড সাবুর পরোটাটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আর একটুও স্টিক করবে না, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এই দেখুন এটা খুব ইজিলি মুভ করছে। তো এটাকেও একই রকম ভাবে প্রথমে দুপিঠ থেকে সেঁকে নিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। সাবুর পরোটা বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, শুধু কয়েকটা এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স খেয়াল রাখলেই দেখবেন খুব ইজিলি সাবুর পরোটা তৈরি করে নেওয়া যাচ্ছে। আর সাবুর পরোটার একটা মানে খুব ভালো দিক হলো এটা যত ঠান্ডা হবে তত নরম তুলতুলে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগে যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই এভাবে সাবুর পরোটা তৈরি করে দেখতে পারেন। সাবুর পরোটাও বানাতে পারেন আর এভাবে ডো বানিয়ে সাবুর লুচিও তৈরি করতে পারেন আপনারা, দুটোই খেতে খুব ভালো হয়। তো আমার সাবুর পরোটা এবং আলু ফ্রাই দুটোই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি হাজবেন্ডের অফিস লাঞ্চটা রেডি করে দিচ্ছি। তো আপনাদের এই আজকের সাবুর পরোটার রেসিপি এবং সাথে আলুর মরিচ ফ্রাই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপি দুটো ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। এটা যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাপোর্টটা কিন্তু ভীষণই দরকার, তা না হলে এগিয়ে যাব কি করে আমি, তাই না? আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন টাইম মতো পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন।
আর আজকের এই ব্লগ স্টাইল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।